আচ্ছা, সো আমরা এই কয়দিন ধরে জাস্ট চ্যাপ্টার 3 ওভারভিউ একটা দেখছি যে আমরা চ্যাপ্টার 3 তে অ্যাকচুয়ালি কি কি কন্টেন্ট দেখতে যাচ্ছি। যেমন আমরা এখানে লেকচার কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি কন্টেন্ট আমরা দেখতে যাচ্ছি, এবং আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এ ব্লক মৌল সম্পর্কে জানছি। এরপর হচ্ছে আমরা আমাদের অ্যাটমিক সাইজের যে ট্রেন্ড সেটা সম্পর্কে দেখছি। আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করছি। এবং গতদিনে আসলে আমরা আম, কিছু টাইপের বন্ড নিয়ে কথা বলছিলাম অ্যাকচুয়ালি, যেমন ইন্টার অ্যাটমিক বন্ড, যে আসলে পরমাণুগুলোর মধ্যে কি কি ধরনের বন্ড ফর্মেশন হয়, যেরকম আমাদের আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, তারপর হচ্ছে আমাদের ধাতব বন্ধন। এই চারটা বন্ধন মেইনলি আমরা দেখছি হচ্ছে আমাদের ইন্টার অ্যাটমিক বন্ডের মধ্যে, অর্থাৎ পরমাণুগুলোর মধ্যে আমাদের কি কি বন্ড ফর্মেশন হয়। এবং এই বন্ডগুলো কিন্তু তোমার অত্যন্ত শক্তিশালী, এবং অণুর মধ্যে কিছু বন্ড ফর্মেশন হয় সেগুলো আমরা দেখছি যেগুলো রিলেটিভলি অনেক উইক। যদি আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের পরমাণু গুলোর মধ্যে যে বন্ড ফর্মেশন হয় সেটার আনুমানিক শক্তি হয় আমাদের 200 থেকে 400 কিলোজুল পার মোল, 200 থেকে 400 কিলোজুল পার মোল, অর্থাৎ বন্ডটাকে ব্রেক করতে। তাহলে চিন্তা করো কতটা শক্তিশালী বন্ড ফর্মেশন হয়। আর সেক্ষেত্রে আমরা যখন আমাদের ইন্টার অ্যাটমিক যে বন্ডগুলো দেখছি সেখানে আমাদের মাত্র 2 থেকে 40 কিলোজুল পার মোল, অর্থাৎ সেখানে শক্তিটা কত কম। অর্থাৎ আমাদের অণুগুলোর মধ্যবর্তী যে বলটা সেটা আসলে কতটা ছোট, মানে কতটা দুর্বল অ্যাকচুয়ালি আমাদের ওইটার তুলনায়। তো সেখানে আমরা দেখলাম ভ্যান্ডারওয়ালস বন্ড কি ছিল, আমাদের বিশুদ্ধ সমযোজী যৌগগুলোর মধ্যে আমরা যে ফোর্সটা দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি ছিল আমাদের ভ্যান্ডারওয়ালস ফোর্স। এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো একটা ক্লাসে। তারপর আমরা আরেকটা বন্ধন সম্পর্কে জানছি যেটা ছিল আমাদের হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড। সেই হাইড্রোজেন বন্ডটা কি ছিল, হাইড্রোজেনের সাথে অন্য কোনো তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল, অর্থাৎ এখানে আমরা ফোন, এফ দিয়ে ফ্লোরিন, ও দিয়ে অক্সিজেন, এন দিয়ে নাইট্রোজেন, মূলত হাইড্রোজেনের সাথে এই তড়িৎ-ঋণাত্মক মৌলগুলোর মধ্যে যে বন্ড দেখি সেটা ছিল আমাদের হাইড্রোজেন বন্ড। এবং এগুলো নিয়ে আমরা ইন ফিউচার আরো ডিটেলসে কথা বলবো। এবং আমাদের এই লেকচার সিরিজের ধারাবাহিকতায় আমরা মেইনলি হচ্ছে আয়নিক যৌগ নিয়ে লাস্ট ক্লাসে কথা বলছিলাম, এবং সেই আয়নিক যৌগ থেকে আমরা শুরু করব। এবং তোমরা হয়তো আজকের এই স্লাইডটা দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের বর্ন হ্যাবার সাইকেল, এবং এই সাইকেলটা সম্পর্কে আমরা জানার এবং বোঝার চেষ্টা করবো, এবং একই সাথে আমাদের হেসের সূত্রের সাথে পরিচয় করব। আমরা হেসের সূত্র কি বলে, বর্ন হ্যাবার সাইকেলটা কি, বাট সেইখানে যাওয়ার আগে আমরা আয়নিক বন্ডের কিছু বেসিক আলোচনা আবার আমরা একটু আরো মেবি মাইক বেশ নয়েজ হইছে। আচ্ছা, অনেকে হ্যাঁ অনেকে হেডফোন ইউজ করো, তো সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। যেমন আমি আমার ডেস্কটপের যে স্পিকার সেই সাউন্ড দিয়ে তোমাদের কথা শুনি। আলাদা হেডফোন ইউজ করলে এদিকে হঠাৎ করে কোনো সাউন্ড হলে আসলে অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, সমস্যা নেই। আমরা অ্যাকচুয়ালি আজকে লুইস ডট স্ট্রাকচার সম্পর্কে জানার চেষ্টা করব। আজকে পার্টিসিপেশন যদিও একটু কম, আচ্ছা সমস্যা নেই, আমরা ক্লাস শুরু করে ফেলি তাহলে। সো আয়নিক বন্ড নিয়ে আমরা একটু কথা বলি, একটা সেকেন্ড। আচ্ছা, সো আমাদের লেকচার শুরু করে আয়নিক বন্ড দিয়ে। আয়নিক বন্ড সম্পর্কে কিছু কথা বলবো যেগুলো অ্যাকচুয়ালি তোমরা শুনে আসছো অলরেডি, এবং কিছু কথা অবশ্যই নতুন থাকবে, নতুন পুরাতন মিলাই কথা। সো আয়নিক বন্ডটা অ্যাকচুয়ালি কাদের মধ্যে ফর্মেশন হয়। আয়নিক বন্ডটা তোমরা জানো যে আসলে এটা ধাতু এবং অধাতুর মধ্যে এই বন্ধনটা গঠিত হয়। আয়নিক বন্ডটা ধাতু এবং অধাতুর মধ্যে এই বন্ধনটা গঠিত হয়, আয়নিক বন্ড ধাতু এবং অধাতুর মধ্যে। তারপর আয়নিক বন্ডের একটা বিশেষ ক্যারেক্টার কি, আয়নিক বন্ডে অবশ্যই কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন হবে, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন হবে, অর্থাৎ ধাতু থেকে ইলেকট্রনটা কমপ্লিটলি ট্রান্সফার হবে অধাতুর কাছে, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন। এটা খুবই বেসিক কথা, তোমরা অলরেডি এতদিনে জেনে আসছো। যদি আমরা এটা নিয়ে একটু কথা বলি, এখান থেকে আমরা একটু ল্যাটিস এনথালপির দিকে আসি, এবং ল্যাটিস এনথালপি আসলে বের করা শিখবো আমরা বর্ন হ্যাপার সাইকেলের সাহায্যে। আমরা কি দেখছি, ধরো একদম বেসিক আমাদের সোডিয়াম যখন গ্যাসিয়াস স্টেটে আছে তখন সোডিয়াম প্লাস আমাদের গ্যাসিয়াস স্টেট তৈরি করতেছে একটা ইলেকট্রন হারানোর মাধ্যমে। যদিও আমরা এটাকে এইভাবে দেখাই অনেক সময়, আমরা এই পাশে বলি সোডিয়াম গ্যাসিয়াস স্টেট থেকে একটা ইলেকট্রন হারিয়ে আমাদের সোডিয়াম প্লাস তৈরি করলো। এই জিনিসটাকে, এই ইলেকট্রনটাকে ডান পাশে যখন লিখি, যখন বাম পাশ থেকে ডান পাশে দেখাচ্ছি, এই জন্য আমাদের মাইনাস সাইনটা প্লাস সাইন হিসেবে এখানে দেখা যাচ্ছে। তো দেখো এখানেও কিন্তু যদি আমরা ডান সাইডে দেখি সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম তৈরি করলো, আলটিমেটলি একই কথা, এই জন্য লিখতেছে প্লাস ইলেকট্রন মাইনাস। আচ্ছা, আর ঠিক সেম ভাবে ক্লোরিন যখন গ্যাসিয়াস স্টেটে থাকবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের ক্লোরাইড মাইনাস গ্যাসিয়াস স্টেট তৈরি করতেছে। খুবই সহজ কথা। এরপর কি করবে, আমাদের সোডিয়াম গ্যাসিয়াস অবশ্যই আনস্টেবল, ক্লোরিন যখন তার গ্যাসিয়াস ফর্মেটে থাকবে সেটা অবশ্যই আনস্টেবল।
সো দুইটা আনস্টেবল কম্পাউন্ড মিলে গিয়ে আমাদের স্টেবল সোডিয়াম ক্লোরাইড সলিড ফর্ম করতেছে। এটাকে বলছিলাম আমরা ল্যাটিস এনার্জি। LATTICE, ল্যাটিস এনার্জি। এই ল্যাটিস এনার্জিটা, এটার বাংলাতেও এটাকে ল্যাটিস এনার্জি বলা হয়। সেটা আসলে কি? সেটা হচ্ছে এক মোল। দেখো ডেফিনেশনটা কি হচ্ছে, আমরা আসলে যদিও এটাকে ল্যাটিস এনার্জি বলতেছি, বাট ল্যাটিস এনার্জিকে আরো ফর্মালি যদি ডিফাইন করি আমরা, তাহলে বলে আসলে এক মোল আয়নিক যৌগ গ্যাসীয় বিচ্ছিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে তৈরি হওয়ার সময় যে পরিমাণ এনার্জি রিলিজ হয় তাকে বলি আমরা ল্যাটিস এনার্জি। যেহেতু দেখো আনস্টেবল থেকে স্টেবল হচ্ছে, তাহলে আনস্টেবলে কি আমাদের পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির মানটা অবশ্যই বেশি থাকবে। এনার্জি বেশি দেখি তো আনস্টেবল বলতেছি। সে আনস্টেবল থেকে যখন স্টেবল ফরম্যাটে আসবে, অর্থাৎ সলিড ফরম্যাটে আসবে, তখন যেহেতু আনস্টেবল থেকে স্টেবল হলো, আগে বেশি শক্তি ছিল, এখন অবশ্যই শক্তির পরিমাণ কমে গেছে দেখি তো স্টেবল হয়েছে, তার মানে শক্তি রিলিজ হয়েছে। যে পরিমাণ শক্তি রিলিজ হয়েছে তাকেই বলতেছে আমরা ল্যাটিস এনার্জি। বাট আর একটু ফর্মালি ল্যাটিস এনার্জিকে এভাবে ডিফাইন করা হয়, এক মোল আয়নিক যৌগ, এক মোল, তোমরা বই থেকে সংজ্ঞাটা একটু দেখে নিও, বইতে আরো সুন্দর করে লেখা আছে অবশ্যই। এক মোল আয়নিক যৌগ গ্যাসীয় বিচ্ছিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে তৈরি হতে, গ্যাসীয় বিচ্ছিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন হতে তৈরি হতে, এক মোল আয়নিক যৌগ গ্যাসীয় বিচ্ছিন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন হতে তৈরি হতে, ক্যাটায়ন এবং অ্যানায়ন হতে তৈরি হতে যে পরিমাণ শক্তি রিলিজ হয় তৈরি হতে, আমি জাস্ট তাও একটু লিখে দিচ্ছি। এক মোল আয়নিক যৌগ গ্যাসীয় বিচ্ছিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন হতে তৈরি হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলতেছি আমরা কি বলতো? ল্যাটিস এনার্জি। যে পরিমাণ শক্তি নির্গত হয়, সো এটাকে বলতেছি আমরা বেসিক্যালি ল্যাটিস এনার্জি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যাটিস এনার্জি। সো আমরা এখন ল্যাটিস এনার্জি বিষয়টা বুঝলাম, এখন একটু আমরা লুইস ডট স্ট্রাকচার নিয়ে কথা বলি। তাহলে এই জিনিসটা বুঝছো সবাই? ল্যাটিস এনার্জি, হ্যালো, একদমই সহজ ছিল। সবাই ক্লিয়ার? রেসপন্স করি সবাই। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এখন লুইস ডট স্ট্রাকচার নিয়ে কথা বলি। সো লুইস ডট স্ট্রাকচারের ক্ষেত্রে বিষয়টা কিরকম হয়, আমরা বলতেছি এখন লুইস ডট স্ট্রাকচার। এবং এই লুইস ডট স্ট্রাকচার নিয়ে আজকে জাস্ট আমরা প্রিলিমিনারি কিছু কথাবার্তা বলবো, এবং লুইস ডট স্ট্রাকচারের ডিটেলস ডিসকাশন থাকবে আমাদের সামনের হয়তো আর 2-3 ক্লাস পরে। আমরা লুইস ডট স্ট্রাকচার নিয়ে একদম ডিটেলসে কথা বলবো, যেখানে আমরা সালফেট, নাইট্রেট এরকম কমপ্লেক্স আয়নগুলোর অ্যাকচুয়ালি স্ট্রাকচার কিরকম হয় সেই স্ট্রাকচার নিয়ে বোঝার চেষ্টা করব। এবং লুইস ডট স্ট্রাকচারটা আসলে কি জিনিস? লুইস ডট স্ট্রাকচারে আসলে আমরা কোন একটা পরমাণুর যে ব্যালেন্স শেল ইলেকট্রন থাকে, অর্থাৎ কোন একটা পরমাণু যে যোজ্যতা স্তরের যে ইলেকট্রনগুলো আছে না, কোন একটা পরমাণুর যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে আমরা ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, ছোট ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। সো সেটা কিরকম হতে পারে? সো আমাদের এই যে সোডিয়াম পরমাণুর লাস্ট স্তরে, সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে বলতো? সর্বশেষ স্তরে সোডিয়াম পরমাণু হ্যাঁ, একটা। একটা, অবশ্যই একটা। তাই আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতেছি, সোডিয়ামের পাশে একটা ডট দিয়ে আমরা সেটাই বোঝাচ্ছি। সোডিয়ামের সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন আছে, এই জন্য একটা ডট ইউজ করলাম। যদি আমরা ম্যাগনেসিয়াম বলি, তাহলে ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রন আছে, তাই দুইটা ডট দিচ্ছি পাশে, ম্যাগনেসিয়ামের দুইটা ডট। ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু সর্বশেষ স্তরে 7টা ইলেকট্রন আছে, তাই আমরা এখানে 7টা ডট দিতেছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখো টোটাল 7টা ইলেকট্রন হলো, 7টা ডটের মাধ্যমে 7টা ইলেকট্রনকে বোঝাচ্ছি। সো এখানে কি হচ্ছে, লুইস ডট স্ট্রাকচার আমরা মেইনলি যেটা করি, আমাদের কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে আমরা ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এটাকেই বলি বেসিক্যালি আমরা লুইস ডট স্ট্রাকচার। তাহলে আমরা যদি একটু দেখে নেই, আমাদের সোডিয়ামের সাথে ধরো আমাদের সোডিয়ামের সাথে কার বিক্রিয়া হচ্ছে, ধরো ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে। সো সোডিয়ামের কি হচ্ছে, একটা ডট, এবং ক্লোরিনে কি করে আমরা লিখি 7টা ডট, অর্থাৎ 7টা ইলেকট্রনকে বোঝাতে 7টা ডট ইউজ করছি। ঠিক আছে, সো আমরা এখন অ্যারো দিয়ে চলো আমাদের যৌগ ফরমেশনটা দেখাই। এরপর কি দেখাই, সোডিয়াম একটা ইলেকট্রন হারিয়ে ফেলতেছে, তাই সোডিয়ামের উপর একটা প্লাস চলে আসলো। ক্লোরিন কি করতেছে? ক্লোরিন একটা ইলেকট্রন গেইন করতেছে। ক্লোরিনের আগে থেকে 7টা ইলেকট্রন ছিল, যে 7টা ইলেকট্রন এই পর্যন্ত ক্লোরিনের 7টা ইলেকট্রন ছিল, একটা নতুন ইলেকট্রন গেইন করছে। সেই নতুন ইলেকট্রনটাকে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখি। এটা হচ্ছে আমাদের নতুন সে ইলেকট্রন, যেহেতু ক্লোরিন তার নিজের 7টা ছিল অতিরিক্ত আর একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য ক্লোরিনের উপর একটা নেগেটিভ চার্জ। ঠিক সেম ভাবে আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আসি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দুইটাকে দেখাই, দুইটা ডট দেখাই, অর্থাৎ ম্যাগনেসিয়ামের
লাস্ট স্তরে দুইটা ইলেকট্রন থাকে, তাই ম্যাগনেসিয়ামের দুই পাশে দুইটা ডট দিয়ে দেখালাম। এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি দেখে, যেহেতু তোমরা তো জানো যে ম্যাগনেসিয়াম দুইটা ক্লোরিনকে ইলেকট্রন ডোনেট করবে। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি আমরা দেখি, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কি হচ্ছে? সো ম্যাগনেসিয়াম ক্লোরাইডে হবে তোমার Mg2+, অর্থাৎ ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন হারাচ্ছে, যার একটা ইলেকট্রন সে একটা ক্লোরিনকে দিচ্ছে, আরেকটা ইলেকট্রন আরেকটা ক্লোরিনকে দিচ্ছে। তাহলে সেটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি? এইভাবে দেখাতে পারি যে ক্লোরিনে অলরেডি 7টা ছিল, দুইটা ক্লোরিনের 7টা করে ছিল, একটা পেলো ম্যাগনেসিয়াম থেকে, যেটাকে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। এটা ম্যাগনেসিয়াম থেকে পেলো, তাই নেগেটিভ চার্জ, মাইনাস চার্জ। তারপরে আরেকটা ইলেকট্রন, এই যে এই ক্লোরিন, সেখানে আরেকটা ইলেকট্রন সে পেলো। সো এখানে আমরা দিতেছি আমাদের এক্সট্রা নেগেটিভ চার্জ। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা এটাকে বলি হচ্ছে লুইস ডট স্ট্রাকচার, যেখানে আমরা আমাদের সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। সো এটাই, মানে এটা খুব একটা কঠিন কিছু না। যদি আমরা লিথিয়ামের ক্ষেত্রে বলি, তোমরা তো জানো লিথিয়াম হচ্ছে আমাদের গ্রুপ একে অবস্থান করে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সরি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, দেন রুবিডিয়াম, সিজিয়াম, এইভাবে নিচের দিকে যাইতে থাকে আর কি। সো লিথিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি, লিথিয়ামের যে লাস্ট স্তর, সেখানে একটা ইলেকট্রন থাকে। সো লিথিয়াম ক্লোরাইডের সাথে যদি লিথিয়াম যদি ক্লোরাইডের সাথে বন্ড ফর্মেশন করে, সো বেসিক্যালি এটা এরকমই হবে, লিথিয়াম প্লাস, তারপর হচ্ছে আমাদের ক্লোরিনে যে 7টা আছে আর অতিরিক্ত একটা সে লিথিয়াম থেকে পেলো। অর্থাৎ আমরা যে আয়নিক বন্ড সম্পর্কে জানছি, সেখানে অ্যাকচুয়ালি মানে বিষয়টা ওরকমই, মানে জাস্ট ইলেকট্রন গুলো হারাচ্ছে, ইলেকট্রন গেইন করতেছে, আমরা চার্জটা দেখাচ্ছি। এবং এদের মধ্যে আসলে কিভাবে এরপর কি হয় আসলে, এদের মধ্যে তোমরা তো জানো, যেহেতু একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তাদের মধ্যে আসলে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন থাকে, অর্থাৎ স্থির বৈদ্যুতিক আকর্ষণ থাকে। সো এইভাবে অ্যাকচুয়ালি তারা খুবই শক্তিশালী একটা বন্ড, খুবই শক্তিশালী অবস্থায় তারা বন্ড গঠন করে থাকে। এবং এদের মধ্যে মানে প্র্যাকটিক্যালি কোনো বন্ড নেই আসলে, যে আমরা যে আয়নিক বন্ধনের কথা বলি, প্র্যাকটিক্যালি কোনো বন্ড নাই। এটা জাস্ট ফোর্সের কারণে, যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স খুবই শক্তিশালী ফোর্স, এবং এই ফোর্সের কারণে তারা আসলে খুবই শক্তিশালী একটা বন্ড তৈরি করে। বাট প্র্যাকটিক্যালি আসলে কোনো ধরনের বন্ড নাই। যেমন আমরা যদি সমযোজীর কথা বলি, সমযোজী কিন্তু হচ্ছে আমাদের মিথেনের ক্ষেত্রে আমরা কার্বন হাইড্রোজেনের মাঝে এরকম বন্ড দেখাই, বাট আমরা কিন্তু কখনো সোডিয়াম এবং ক্লোরাইডের মধ্যে এরকম বন্ড দেখাতে পারবো না। এটা হলো তোমার ভুল হয়ে যাবে, আসলে আমরা এইভাবে দেখাই না, আমরা জাস্ট এইভাবে লিখি, বাট কখনো কিন্তু বন্ড দেখাই না ওভাবে। সো আমরা যদি ওইভাবে দেখাইতেই চাই, তাহলে আমরা বড় জোর এইভাবে লিখতে পারি, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস। বাট আমরা কিন্তু কখনো মাঝখানে বন্ড দেই না, কারণ এটা আয়নিক বন্ধন, এখানে ফিজিক্যালি কোনো বন্ড নাই। আমাদের সমযোজী বন্ধনে যেরকম আছে, আয়নিক বন্ধনে কখনো নেই, ওই জন্য আমরা দিতে পারি না ওটা। আচ্ছা, সো সবাই বুঝতে পারছি আমরা? আজকে খুবই প্রিলিমিনারি আলোচনা করলাম আমরা লুইস ডট স্ট্রাকচার নিয়ে, এবং সামনের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ ইন ডিটেইলস এটা নিয়ে আমরা ডিসকাশন করব। সবার ক্লিয়ার এই পার্টটা? জি ভাইয়া। আচ্ছা, আজকের ক্লাসটা খুব বেশি কঠিন হবে না। আমরা দেখো এই ডায়াগ্রামটা একটু খেয়াল করি। এখানে দেখো আমি জাস্ট ওই যে লুইস স্ট্রাকচারের কথা বলতেছিলাম, সেটা এখানে অ্যাকচুয়ালি সিস্টেমেটিক ওয়েতে এই চিত্রটা দেয়া আছে। যেমন দেখো গ্রুপ 1 এর ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন একটা ইলেকট্রন, সো হাইড্রোজেনের পাশে আমরা একটা ইলেকট্রন দেখছি, লিথিয়াম একটা ইলেকট্রন, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো দেখো প্রত্যেকটা কিন্তু একটা করে ইলেকট্রন। তারপরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, দেখো দুইটা করে ইলেকট্রন, কারণ এদের লাস্ট স্তরে দুইটা ইলেকট্রন থাকে বিধায় আমরা এটাকে দুইটা করে ইলেকট্রন হিসেবে দেখাচ্ছি। ঠিক সেম ভাবে আসো, আমরা কিন্তু কখনো ডি ব্লক মৌলের ক্ষেত্রে লুইস ডট স্ট্রাকচার আঁকি না, এবং সেটা কারণে আমরা ফিউচারে কথা বলবো। বাট লুইস ডট স্ট্রাকচার মেইনলি এস এবং পি এর জন্য আমরা বলি, আমাদের ডি ব্লক এবং এফ ব্লক এগুলো ক্ষেত্রে আমরা লুইস ডট স্ট্রাকচার ইউজ করি না। তারপর 13 এর ক্ষেত্রে দেখো, 13 এর ক্ষেত্রে কি হচ্ছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এগুলোতে দেখো তোমার হচ্ছে লাস্ট স্তরে যেহেতু 3টা ইলেকট্রন থাকে, তাই দেখো এখানে 3টা ইলেকট্রন আঁকা হয়েছে। তারপরে কার্বনের 4টা ইলেকট্রন থাকে, কার্বনের 4টা ইলেকট্রন দেখানো হয়েছে। নাইট্রোজেনের 5টা ইলেকট্রন থাকে, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন দেখানো হয়েছে। অক্সিজেনের 6টা থাকে, ফ্লোরিনের 7টা থাকে, নিওনে 8টা থাকে। সো লুইস ডট স্ট্রাকচারে কি করা হয়, আমাদের লাস্ট যে শেলটা থাকে, লাস্ট যে শক্তি স্তরটা থাকে, সেখানকার ইলেকট্রনগুলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি একদম ডটের মাধ্যমে। এই জন্য বলা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার, মানে বিজ্ঞানের লুইস উনি এই পদ্ধতিটা তৈরি করছেন, এবং যেহেতু ডট ইউজ করে করে আমরা ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করতেছি, এই জন্য লুইস ডট স্ট্রাকচার বেসিক্যালি আমরা এটাকে বলতেছি। আচ্ছা, সো আমরা যদি এখন বেশ কিছু বিষয় নিয়ে কথা বলি, যেমন আরেকটা আমরা হচ্ছে আয়নীকরণ শক্তি বা এই ধরনের একটু আমরা এটা নিয়ে আরেকটু কথা বলি। ধরো তুমি তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, তারপর আস্তে আস্তে আমরা বর্নহেভের সাইকেলে যাব। আচ্ছা, জাস্ট আমরা আয়নীকরণ শক্তি এবং হচ্ছে ইলেকট্রন আসক্তি এই টার্মটা একটু উল্লেখ করি আরেকবার, কারণ এই টার্মগুলো লাগবে আমাদের, এবং এগুলো নিয়ে ইনশাআল্লাহ আরো ক্লাসগুলোতে আমরা ডিটেইলসে কথা বলবো। সো ধাতু কি করতেছে আসলে, ধাতুকে আমরা এম দ্বারা ডিনোট করতেছি, মেটাল এম। সো ধাতু গ্যাসিয়াস স্টেটে আছে, সেটা আসলে ইলেকট্রন হারানোর ফলে এম প্লাস হচ্ছে,
এবং এটাকে বলতেছি আমরা কি বলতো, এটাকে বলতেছি আমরা আয়নীকরণ শক্তি। এবং আয়নীকরণ শক্তিকে যদি ফর্মালি বলি তাহলে আসলে বলা হয় যে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি কি হবে দিতে হবে, কারণ আসলে ইলেকট্রনটাকে তুমি অসীমে নিয়ে যাচ্ছ, ইলেকট্রন শক্তি গ্রহণ করি তো সে অসীমে চলে যাবে, ঠিক না? আমরা তো হচ্ছে সেই রিডবার্গ, যখন রিডবার্গ সমীকরণ দেখতেছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। প্ল্যাঙ্কের ধ্রুবক, আমরা ইলেকট্রনকে শক্তি যখন দিই তখন ইলেকট্রন আসলে উচ্চতর শক্তি স্তরে জাম্প করে, আবার যখন উচ্চতর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে তখন আসলে শক্তি ইলেকট্রন রিলিজ করে। যেহেতু আমাদের ইলেকট্রনটাকে আমরা অসীমে নিয়ে যাচ্ছি, তা আমরা অবশ্যই বুঝতে পারতেছি এখানে আমাদের বাইরে থেকে শক্তি দিতে হবে। সো এটাকে বলতেছি আমরা আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি, আয়নীকরণ শক্তি। সো এটাকে আমরা ইংলিশে যেহেতু আয়োনাইজেশন এনার্জি আমরা I.E দ্বারা ডিনোট করতেছি, আই ফর আয়োনাইজেশন, ইতে এনার্জি, আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, ঠিক সেম ভাবে আমাদের এখানে যেহেতু ধাতু এবং অধাতুর মধ্যে মেইনলি এই বন্ডটা ফর্মেশন হয়, সো অধাতু আমাদের এক্স দ্বারা ডিনোট করলাম আমরা হ্যালোজেন, মেইনলি হ্যালোজেন নিয়ে কথা বলি। তারপর এখানে অবশ্যই গ্যাসিয়াস স্টেটে থাকবে, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং এক্স মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এক্স মাইনাস হয়ে গেল, এটাও গ্যাসিয়াস স্টেটে। এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি আমরা ইলেকট্রন আসক্তি, কারণ এখানে ইলেকট্রনটা একসেপ্ট করতেছে অ্যাকচুয়ালি, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, ইংলিশে যদি বলি ইলেকট্রন অ্যাফিনিটি বা E.A, ইলেকট্রন অ্যাফিনিটি এভাবে ডিসাইড করা হচ্ছে। তাহলে এক্স কি করতেছে, একটা ইলেকট্রন একসেপ্ট করতেছে, এক্স মাইনাসে রূপান্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গেল ইলেকট্রন আসক্তি। এখন একটা জিনিস বুঝো যে কোনো একটা ধাতুর আয়নীকরণ শক্তির মানটা যত বেশি হবে সে মানে সেটাকে আসলে তত বেশি সক্রিয় থাকবে নাকি তার সক্রিয়তা তত কমে যাবে? জাস্ট এটা একটু বলো। আয়নীকরণ শক্তির মান বাড়া মানে কি ইন্ডিকেট করে আসলে, তার সক্রিয়তা বেড়ে যাওয়া নাকি কমে যাওয়া? কেউ একজন তাদের ওপিনিয়ন শেয়ার করতে পারো যে আসলে ধরো আমরা এটার ক্ষেত্রে বলি সোডিয়াম, পটাশিয়াম, দেন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সো এগুলো কি করে, এগুলো তার লাস্ট স্তর থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। এখন সোডিয়াম থেকে পটাশিয়ামের দিকে যত তুমি যাচ্ছ তত কি হচ্ছে, আয়নীকরণ শক্তির মান বাড়তেছে নাকি কমতেছে? কেউ একজন বলো তো, বাড়তেছে নাকি কমতেছে যতই তুমি লিথিয়াম থেকে সোডিয়ামের দিকে যাচ্ছ? হ্যাঁ, কমতেছে। ভাইয়া কমছে, পারমাণবিক সাথে বাড়ার সাথে সাথে তো আয়নীকরণ শক্তির মান কমতে থাকবে। এক্স্যাক্টলি, আয়নীকরণ শক্তিমান কমতেছে কারণ তোমার মাঝখানে একটা করে পর্যায়ে বাড়তেছে, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশনের মানটা কমে যাচ্ছে, যে কারণে কি হচ্ছে তোমার ইলেকট্রনটাকে সরায় নিতে কম শক্তি দেয়া লাগতেছে। সো আয়নীকরণ শক্তির মান অ্যাকচুয়ালি যত কমতে থাকবে তত আসলে ধাতুর সক্রিয়তা বাড়তেছে। অর্থাৎ আমরা যদি ধাতুর প্রকৃতির কথা বলি বা ধাতুর ক্যারেক্টারের কথা বলি, তত বা মেটালিক ক্যারেক্টার অ্যাকচুয়ালি যত উপর থেকে নিচে যাবে মেটালিক ক্যারেক্টার তত বাড়বে। তার রিজনটা হচ্ছে লিথিয়াম থেকে যত তুমি নিচের দিকে যাবা তোমার আয়নীকরণ শক্তির মানটা তত কমতেছে এবং সেটা তত ভালো ধাতু হিসেবে কাজ করবে, কারণ ধাতু কি করে ইলেকট্রনকে ছেড়ে দেয়, এবং যার আয়নীকরণ শক্তির মান যত কম সে তত ভালো ইলেকট্রন, তত তাড়াতাড়ি ইলেকট্রনকে ছাড়তে পারে, তত সহজে ছাড়তে পারে। সো তার মানে যেহেতু ইলেকট্রনকে ছাড়াটাই হচ্ছে ধাতুর প্রকৃতির সাথে ডিপেন্ডেন্ট, তাই বলতেছি যত উপর থেকে নিচে নামবা সেটার মেটালিক ক্যারেক্টারটা তত বাড়বে বা ধাতব প্রকৃতি তত বাড়তে থাকবে। ঠিক সেম ভাবে অধাতু কি করবে, অধাতু হচ্ছে আমাদের ইলেকট্রনটা গ্রহণ করবে। সো আমরা যদি এই গ্রুপটার কথা বলি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে যত যাচ্ছ তত আসলে কি হচ্ছে, তোমার আসলে একটা করে পর্যায়ে বাড়তেছে। একটা করে পর্যায়ে বাড়ার কারণে তোমার আসলে দেখা যাচ্ছে যে একটা করে পর্যায়ে বাড়ার কারণে তোমার মেইনলি কি হচ্ছে, তোমার আসলে নিউক্লিয়াসটা থেকে ইলেকট্রনটা দূরে চলে যাচ্ছে। সো এখানে কি হবে, যখন তোমার একটা করে পর্যায়ে বাড়তেছে অ্যাকচুয়ালি ইলেকট্রন আসক্তির মানটা কমে যাচ্ছে। কারণটা কি, কারণ যেহেতু নিউক্লিয়াস থেকে ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে, সো এই কারণে তোমার নিউক্লিয়াসটা এত ইফেক্টিভলি ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করে নিতে চাবে না। সো এই কারণে যত উপর থেকে নিচে যাও তত ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। আমরা এগুলো নিয়ে কথা বলবো, এবং ইলেকট্রন আসক্তির মানটা আসলে যত বড় হবে আসলে সেই বন্ডটা তত বেশি স্টেবল হবে। তার রিজনটা কি, যত মানে একটা জিনিস যদি বন্ড ফর্মেশন করে যত বেশি এনার্জি রিলিজ হবে সেখান থেকে আসলে সেই বন্ডটা তত বেশি স্টেবল। সো আয়নীকরণ আসক্তি বা ইলেকট্রন আসক্তির মানটা যদি কোনো ক্ষেত্রে অনেক বড় হয় তাহলে সেটা অনেক বেশি স্টেবিলিটির দিকে আসলে ইন্ডিকেট করে। এবং আয়নীকরণ শক্তির মানটা যত কম, এটা যত কম তত ভালো বন্ড ফর্মেশনের জন্য, আর এটা যত বেশি তত ভালো বন্ড ফর্মেশনের জন্য। তো এগুলো নিয়ে কথা বলবো আমরা আরো ডিটেলসে। এবং সেই যে আমাদের যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যেটা, এটা অ্যাকচুয়ালি তোমার পরবর্তীতে কি করতেছে, দুটো যুক্ত হয়ে আমাদের যে এনার্জি রিলিজ হচ্ছে সেটাকে বলতেছি আমরা ল্যাটিস এনার্জি, বা সলিড স্টেটে আমরা এটাকে বলতেছি ল্যাটিস এনার্জি। আচ্ছা,
সো এটা বুঝলাম। আমরা এখন আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে জাস্ট আমরা কিন্তু আয়নিক যৌগের যে সমযোজী প্রকৃতি বা আমরা এটাকে ফাজান্স রুল দিয়ে ব্যাখ্যা করি সেদিকে আমরা যাবো আস্তে আস্তে। বাট এখানে ধরো তোমাদের কাছে একটু কোশ্চেন করলাম, আয়নিক যৌগ মেইনলি যেটা হয়, আয়নিক যৌগের ক্ষেত্রে যেহেতু মেটাল এবং নন মেটাল থাকে, আয়নিক যৌগ মেটাল এবং নন মেটাল, সো সেই ক্ষেত্রে দেখা যায় যত ভালো মানে মেটালের যে ক্যারেক্টার বা ধাতব যে প্রকৃতি সেটা যত বেশি বেশি হবে আয়নিক যৌগটা, সেটা আসলে আয়নিক হিসেবে তার ভিতরে আয়নিক প্রপার্টিটা তত বেশি থাকবে। সেম ভাবে অধাতব যে পার্টটা আছে সেই অধাতব পার্টটা যত বেশি, তার মধ্যে অধাতব পার্টটা যত বেশি থাকবে, সে আয়নিক যৌগ তত বেশি শক্তিশালী হবে। সো এটা বোঝা আছে, কারণ আয়নিক যৌগ আমাদের ধাতব এবং অধাতু মানে ধাতু এবং অধাতু এই দুইটা পার্ট দ্বারা তৈরি। সো ধাতুর মধ্যে ধাতব পার্টটা যার যত বেশি, মানে যে মেটালিক ক্যারেক্টার আমরা কিছুক্ষণ আগে যেটা তুলনা করতেছিলাম, সেটা আসলে আয়নিক যৌগ হিসেবে ততটা বেটার। ঠিক সেম ভাবে অধাতব পার্টটা যার যত বেশি, সেই আয়নিক যৌগটা তত বেশি শক্তিশালী। সো আমরা যদি এই দুইটা লজিকের উপর বেস করে আমরা যদি একটা কোশ্চেন সলভ করি, অর্থাৎ আমরা যদি বলি সোডিয়াম ফ্লোরাইড, দেন সোডিয়াম ক্লোরাইড, দেন সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড। এখন যদি তোমাদেরকে কোশ্চেন করি যে আসলে দেখো এখানে ধাতুর পার্টটা কিন্তু সেম, অর্থাৎ সব ক্ষেত্রে তোমার এখানে সোডিয়ামকে ইন্ডিকেট করতেছে, আসলে ধাতুর পার্টটা পুরোটার ক্ষেত্রে সেম, ঠিক আছে, ধাতুর পার্টটা কিন্তু সেম। শুধুমাত্র চেঞ্জটা হচ্ছে কোথায়, চেঞ্জটা হচ্ছে আমাদের অধাতুতে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, শুধুমাত্র এই পার্টটাতে তোমার চেঞ্জটা আসতেছে। এখন দেখো কি হয়, সো যতই তুমি ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে যাচ্ছ তত কি হচ্ছে বলতো, তোমার নন মেটালিক বা অধাতব যে প্রকৃতি সেটা বাড়তেছে নাকি কমতেছে, এখন সেই বিষয়টা আমাদের অ্যানালাইসিস করতে হবে। সো আমরা লিখে ফেলে আগে একটু কম্প্যারিজনে আসি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো যত তুমি উপর থেকে নিচে যাচ্ছ তত মানে নন মেটালিক ক্যারেক্টার কার কত বেশি সেটা আসলে বোঝা যাবে ইলেকট্রন আসক্তির উপর বেস করে, ঠিক আছে। সো আসলে কে কত সহজে ইলেকট্রনটাকে একসেপ্ট করতে চাইবে এটার উপর বেস করে এটাকে ডিসাইড করা হয়। সো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সো এগুলোর মধ্যে যদি কম্পেয়ার করো যে অ্যাকচুয়ালি ফ্লোরিনের নিউক্লিয়াসটা যেহেতু আমাদের বাইরের স্তর থেকে কাছে, মানে ফ্লোরিন আসলে সবচেয়ে স্ট্রং অ্যাট্রাক্ট করতে পারবে ইলেকট্রনটার প্রতি। ঠিক সেম ভাবে আমরা যতই ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে যাচ্ছি ততই আসলে বুঝতে পারতেছি যেহেতু নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে যে ফ্লোরিনের আকারটা ছোট, যে কারণে ফ্লোরিনের নিউক্লিয়াস আসলে যে ইলেকট্রনটা আসতেছে ধাতু থেকে সেই ইলেকট্রনটাকে আরো ইফেক্টিভলি অ্যাট্রাক্ট করতে পারবে আয়োডিন, ব্রোমিন এগুলোর থেকে। সো তার মানে বুঝতে পারতেছো, তার মানে অধাতব প্রকৃতিটা ফ্লোরিনের বেশি এগুলোর থেকে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের থেকে বেশি। যেহেতু ধাতব প্রকৃতি, ধাতব নিয়ে তো আর মানে কম্পেয়ার করার কিছু নেই, কারণ এই পার্টটা তো সেম হয়ে গেছে। যেহেতু অধাতব প্রকৃতি আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডাইডের মধ্যে আমাদের যেহেতু ফ্লোরিনের সবচেয়ে বেশি, সো এই কারণে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে আমাদের এই মানে আমাদের কোন আয়নিক যৌগটা সবচেয়ে শক্তিশালী হবে, সেটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, এটা সবচেয়ে ভাইয়া শক্তিশালী। একটা কথা ছিল। বলো আপু। ভাইয়া আমরা যখন মানে পর্যায় সারণীর মধ্যে পড়েছিলাম ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে, তখন ক্লোরিনের ক্ষেত্রে একটা এক্সেপশনাল কথা বলা ছিল হ্যাঁ, যে হ্যাঁ, ওর হচ্ছে শেষ আকাশ ছোট। কক্ষপথে ইলেকট্রন মেঘের অধিক ঘনত্বের কারণে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ ঘটবে, যার কারণে ও সক্রিয়তা বেশি দেখাবে না, ক্লোরিনটা বেশি সক্রিয় হবে। তো এটা কি হুম। এক্ষেত্রে প্রযোজ্য হবে না? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন ছিল। আমরা এই বিষয়টা যাব হচ্ছে ফাজান্স রুল দিয়ে, তখন দেখবা যে আসলে ওই কথাটা আসলে এখানে খাটবে না। মানে তোমার কথা বুঝতে পারছি আপু, মানে ওই লজিক থেকে যদি চিন্তা করি তাহলে এটা আসলে এখানে একটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে। বাট ফাজান্স রুল কিন্তু ডিফারেন্ট কথা বলে, তখন আসলে আমরা ওই বিষয়টা আবার টানবো, তুমি যে কথাটা বললো ওই বিষয়টা তখন আবার টানবো, যে ফাজান্স রুলের সাপেক্ষে বিষয়টাকে কিভাবে আমরা এক্সপ্লেইন করতেছি, তখন আবার আসবে ওই পার্টটা। আচ্ছা, আরেকটা ধরো আরেকটা সিকোয়েন্সের ক্ষেত্রে একটু দেখি আমরা, লিথিয়াম ক্লোরাইড, যেমন লিথিয়াম, তারপর হচ্ছে আমাদের ধরো আমরা যদি এইভাবে এখন ধাতুগুলোকে চেঞ্জ করি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, দেন হচ্ছে আমরা রুবিডিয়ামের কথা যদি বলি, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং রুবিডিয়াম ক্লোরাইড, তাহলে বেসিক্যালি কি ঘটনাটা ঘটতেছে। দেখো এখানে অ্যানায়নের যে পার্টটা অর্থাৎ অধাতব পার্টটা তো এখানে সেম, এবং এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামের মধ্যে যত তুমি আসলে লিথিয়াম থেকে রুবিডিয়ামের দিকে যাচ্ছ তত কি ধাতব প্রকৃতিটা বাড়বে, কারণ নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে লাস্ট স্তরটা, এই কারণে হচ্ছে তোমার ইলেকট্রন ছাড়াটা সহজ হবে। তার মানে অবশ্যই সিকোয়েন্সটা আমাদের এইভাবে হবে, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী আয়নিক যৌগ এই ক্ষেত্রে হবে আমাদের রুবিডিয়াম ক্লোরাইড, এবং সবচেয়ে কম শক্তিশালী হবে আমাদের লিথিয়াম ক্লোরাইড। সো এই ক্ষেত্রে যেটা ছিল এই ক্ষেত্রে আমাদের উল্টাটা হচ্ছে, কারণ ধাতব যে প্রকৃতি সেটা উপর থেকে যখন নিচের দিকে যাচ্ছে তখন ধাতব প্রকৃতি বাড়তেছে, বাট অধাতব প্রকৃতি যখন উপর থেকে নিচে যাও অধাতব প্রকৃতি হচ্ছে কমে, কারণ নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে। এবং এই বিষয়টা আসবো আমরা হচ্ছে একটা কনফিউশন আমাদের আছে, সেই কনফিউশনটা আমরা যখন ফাজান্স রুল পড়বো তখন ইনশাআল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ধরো হচ্ছে আমাদের আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, কিছু প্রপার্টি নিয়ে কথা বলবো। সেই প্রপার্টি নিয়ে কথা বলার পর আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের বর্ন হেবের সাইকেলটা স্টার্ট করে ফেলবো।
তো আমরা যদি প্রপার্টি নিয়ে কথা বলি, প্রকৃতি বা আয়নিক যৌগের কিছু প্রপার্টি আছে, স্পেশাল প্রপার্টি। সো ফার্স্ট অফ অল আমরা যে প্রপার্টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভৌত অবস্থা। আয়নিক যৌগের ভৌত অবস্থা তোমার সবসময় কঠিন হয়। সো এটা মাথায় রেখো, আয়নিক যৌগের যে ভৌত অবস্থা ফিজিক্যাল স্টেট, এটা অলওয়েজ আমাদের কঠিন হবে, ফিজিক্যাল স্টেট। এবং আয়নিক যৌগের যে মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কি কঠিন থেকে তরল, আর বয়লিং পয়েন্ট কি তরল থেকে গ্যাস। সো এটা অলওয়েজ হাই হবে, কারণ বন্ডটা তোমার শক্তিশালী, যেহেতু বন্ডটা শক্তিশালী এই জন্য মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট দুটাই হাই হবে। এখন আসলে পরিবাহিতা, আয়নিক যৌগের ক্ষেত্রে যখন তারা সলিড ফর্মেটে থাকে তখন আসলে সেটা খুবই বাজে পরিবাহী। আয়নিক যৌগের পরিবাহিতা নিয়ে আমরা এখনই কথা বলতেছি বা কন্ডাক্টেন্স বলতেছি। তো যখন অ্যাকচুয়ালি আয়নিক যৌগ সলিড অবস্থা থাকবে তখন কিন্তু আয়নিক যৌগ খুবই বাজে পরিবাহী হিসেবে কাজ করবে। সো কখন ভালো পরিবাহী হিসেবে কাজ করবে? দুইটা কন্ডিশনে। আয়নিক যৌগ যখন হচ্ছে গলিত অবস্থা থাকবে বা মোল্টেন স্টেটে থাকবে তখন ভালো পরিবাহী হিসেবে কাজ করবে। আমরা এটা নিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড পেপার কেমিস্ট্রির 4th চ্যাপ্টারে কথা বলবো, বা ইলেকট্রোকেমিস্ট্রিতে আরো ডিটেলসে কথা বলবো। গলিত অবস্থা বা মোল্টেন স্টেট, যখন মোল্টেন স্টেটে থাকবে তখন আসলে সে ভালো পরিবাহী হিসেবে কাজ করবে। ঠিক অন্যভাবে মানে গলিত অবস্থায় এটা একটা পয়েন্ট গেল, তারপর একটা পয়েন্ট হচ্ছে জলীয় অবস্থায় বা অ্যাকুয়াস স্টেটে, তখন সে ভালো পরিবাহী হিসেবে কাজ করবে। বাট অন্যান্য এই দুইটা ছাড়া যদি সে সলিড স্টেটে থাকে সে কখনোই ভালো পরিবাহী হিসেবে কাজ করবে না। কারণ পরিবাহিতা ঘটার জন্য বা এখানে কারেন্ট ফ্লো হওয়ার জন্য আসলে ফ্রি চার্জ থাকতে হবে। তোমার যদি শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড সলিড হিসেবে থাকে, এখানে কিন্তু কোনো ফ্রি চার্জ নাই। যেহেতু কোনো ফ্রি চার্জ নাই, তার মানে অবশ্যই সোডিয়াম ক্লোরাইড ভালো পরিবাহিতা হিসেবে কাজ করবে না, ভালো পরিবাহী হিসেবে কাজ করবে না। সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা মোল্টেন স্টেটে নিয়ে যাই, অর্থাৎ মানে গলিত অবস্থায় নিয়ে যাই তাপ দেওয়ার মাধ্যমে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডকে গলিত অবস্থা নিয়ে যাই, তখন তাদের মধ্যে যে আকর্ষণটা আছে সেই আকর্ষণ বলের মানটা অনেকটাই কমে যাবে, কারণ তাপ দিচ্ছে অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে, সেই আকর্ষণ বলের মানটা অনেক কম কম হয়ে যাবে। সো পরিবাহিতা ঘটার জন্য বা কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টেন্স আমরা যেটাই বলি, তা আসলে কারেন্ট ফ্লো এর জন্য আমাদের ফ্রি চার্জের দরকার আছে, ফ্রি চার্জ। যেহেতু আমাদের সলিড অবস্থায় ফ্রি চার্জ নাই, তার মানে অবশ্যই এখানে কারেন্ট ফ্লো সেরকম ভালো মতো করতে পারবে না। গলিত অবস্থা যখন তুমি তাপ দিচ্ছ তখন সোডিয়াম প্লাস এবং ক্লোরাইডের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, কারণ গলিত অবস্থা তাপ দিতেছো মানে গলানোর জন্য, যে কারণে হচ্ছে গতিশক্তি বেড়ে যাচ্ছে, ডিস্টেন্স তোমার কমে যাবে, মানে ডিস্টেন্সটা বেড়ে যাবে। তো তখন অ্যাকচুয়ালি তুমি ফ্রি চার্জটা পাচ্ছ। অন্যভাবে বলতে গেলে জলীয় অবস্থার ক্ষেত্রে যেটা হয়, জলীয় অবস্থা বা অ্যাকুয়াস স্টেটে আসলে যখন তুমি পানিতে দাও তখন আসলে পানি কি করে, এই সোডিয়াম প্লাস এবং ক্লোরাইডের মধ্যে যে অ্যাট্রাকশনটা আছে সেটা বাধাগ্রস্ত করে। তুমি তো জানো যে পানির অণু এই চারদিকে ঘিরে ধরে। সো কিন্তু পানির অণুগুলো চারদিকে ঘিরে ধরে, কারণ এগুলো পোলার নেচার বা পোলার সলভেন্টে যেহেতু আমরা পোলার গ্রুপ ডিসলভ করছে, এখানে চারদিকে ঘিরে ধরে পানির অণুগুলো, এখানে তোমার হাইড্রোজেন গুলো থাকে। সেভাবে আসলে তাদের সোডিয়াম প্লাস এবং ক্লোরাইডটাকে আলাদা করে দেয়, সেপারেট করে দেয়। আমরা এটা নিয়ে অর্গানিক কেমিস্ট্রিতেও কথা বলবো, সলভেন্ট শেলের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আর ডিটেলসে কথা বলবো। তাহলে মেইনলি এই দুইটা ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের আয়নিক যৌগের ভালো পরিবাহিতা দেখতে পারি। এরপরে যে 4th পয়েন্ট সেটা হচ্ছে আমাদের আইসোমারিজম বা সমানুতা। এখন আয়নিক যৌগ কিন্তু মানে মোটো সমানুতা দেখায় না, সো এটা দেখায় না, আগেই বলে রাখলাম আয়নিক যৌগ সমানুতা দেখায় না। এখন সমানুতা তাহলে কারা দেখায়? সমানুতা অবশ্যই দেখায় হচ্ছে সমযোজী যৌগ, এটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে অনেক ডিটেলসে পড়বো। সমানুতা দেখায় আমাদের কারা দেখায় বলতো? সমানুতা দেখা হচ্ছে আমাদের সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের সমানুতা দেখায়। সমাণু জিনিসটা কি? সমাণু হচ্ছে আমাদের ডিফারেন্ট মানে সেম মলিকুলার ফর্মুলা আর ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। সমাণুর মেইন ডেফিনেশনটা হচ্ছে আমাদের সেম মলিকুলার ফর্মুলা থাকবে কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা থাকবে, ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। তো সেটা কি বোঝাচ্ছি আমরা? যেমন আমরা সেম মলিকুলার ফর্মুলা কি জিনিস আমরা কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে দেখছি। যেমন আমরা যদি ইথেনকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আসলে কি লিখি? C2H6। ইথেনকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, দুইটা কার্বন C2H6। এটা কিন্তু আমাদের মলিকুলার ফর্মুলা, ঠিক আছে, এটা কিন্তু মলিকুলার ফর্মুলা। কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা এখানে হতে পারে, এটার ক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 4টা দরকার কার্বন। 4টা কার্বন হলে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে সেখানে শাখা শিকল দেখতে পারি। যেমন এটা হতে পারে যে আসলে 4 কার্বনের একটা লিনিয়ার সিকোয়েন্স, এটা হতে পারে। আচ্ছা 4টা না দিয়ে ধরো হচ্ছে আমরা 5টা দিই, 5টা দিলে আমাদের ইফেক্টটা বোঝা যাবে। তো আমরা ধরো 5টা দিলাম, 5টা দিয়ে আমরা যদি হিসাব করি, ধরো 5 কার্বনের একটা লিনিয়ার সিকোয়েন্স, ঠিক আছে, 5 কার্বনের একটা লিনিয়ার সিকোয়েন্স। এখন কি করলে, একটা কার্বনকে তুমি এখান থেকে সরায় এখানে আনলাম। সো এটাও কিন্তু তোমার হতে পারে, এটা কি সমাণু বলবো, এটাকে আমরা শিকল সমাণু বলবো, কারণ আমরা শিকলে চেঞ্জ আনতেছে। এগুলো নিয়ে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে কথা বলবো। এখানে কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা পাচ্ছি, স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
আগে একরকম স্ট্রাকচার ছিল, এখন আরেক রকম স্ট্রাকচার হয়ে যাচ্ছে, স্ট্রাকচার কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছে ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। সেম মলিকুলার ফর্মুলা কেন বলতেছি, এটাও কিন্তু আলটিমেটলি সেই C5H12 হয় কিন্তু, এই জন্য সেম মলিকুলার ফর্মুলা। আমরা সমানুনে কথা বলবো, জাস্ট এতটুকু মাথায় রাখতে পারো আপাতত। এটা হচ্ছে সে মেনলি সমাণু ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এখন দেখো আয়নিক যৌগ, যেহেতু আয়নিক যৌগে কোনো শেপই নাই, মানে সোডিয়াম ক্লোরাইডে কিন্তু বেসিক্যালি কোনো শেপই নাই, যেহেতু সোডিয়াম ক্লোরাইডের কোনো শেপ নাই, তাহলে এখানে কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডে যেহেতু কোনো শেপ নেই, বাট সোডিয়াম ক্লোরাইড যখন অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড একসাথে যুক্ত থাকে তখন তারা একটা ক্রিস্টাল ফর্ম করে। অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড, যেখানে একটা সোডিয়ামের চারপাশে 6টা ক্লোরিন, একটা ক্লোরিনের চারপাশে 6টা সোডিয়াম, এরকম অনেকগুলো যখন যুক্ত থাকে তখন তারা একটা ক্রিস্টাল ফর্ম করে, যাকে বলি আমরা রক সল্ট। সেটা কিন্তু অ্যাকচুয়ালি শেপ আছে, বাট আমরা শুধুমাত্র একটা আয়নিক অণু, সেটার কিন্তু বেসিক্যালি কোনো শেপ নাই, বাট যখন তারা একটার সাথে একটা অনেকগুলো যুক্ত থাকতেছে তখন তাদের শেপ আছে, যেটাকে বলতেছি আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বেসিক্যালি বলতেছি আমরা রক সল্ট, ঠিক আছে। বাট আয়নিক যুগের সমানতা না থাকলো বা আইসোমার না থাকলো, আমরা এর মধ্যে আরেকটা প্রপার্টি দেখবো, সেটা হচ্ছে আইসোমরফিজম। সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আইসোমরফিজম সেটা কি জিনিস, আজকে মেবি আমরা বর্ন হেভের সাইকেল শুরু করতে পারবো না, আমরা আইসোমরফিজম নিয়ে কথা বলি। এটা ছিল আমাদের কত নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্টে আমরা সমাণু নিয়ে কথা বলছি। এখন 5 নাম্বার পয়েন্ট, আইসোমরফিজম। আইসোমরফিজম কি জিনিস এটা নিয়ে আমরা একটু সামান্য ধারণা লাভ করার চেষ্টা করি। আইসোমরফিজম হচ্ছে, আইসো মিন্স সেম, ঠিক আছে, মরফিজম হচ্ছে রূপ, মানে মরফোলজি বা হচ্ছে এখানে রূপকে ইন্ডিকেট করা হয়, আইসোমরফিজম। সো সেম রূপ হবে, তাহলে এটা কি হবে, আয়নিক যৌগের ক্ষেত্রে যেহেতু বলতেছি, তার মানে এটা কি হবে, সেম ল্যাটিস, মানে ল্যাটিসটা দেখতে একই রকম হবে, এটাকে বলতেছি আমরা আইসোমরফিজম বা সেম 3D স্ট্রাকচার, আমরা এটাকে এইভাবে বলতে পারি, সেম 3D স্ট্রাকচার, সেম ল্যাটিস বলতে পারি, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি সেম 3D স্ট্রাকচার। আইসোমরফিজম, সেম ল্যাটিস, আইসো মিন্স সেম, সেম ল্যাটিস, অর আমরা এটাকে বলতে পারি সেম 3D স্ট্রাকচার। এটা বেসিক্যালি দুইটা পয়েন্টের উপর বেস করে আমরা এটাকে ডিফাইন করি আইসোমরফিজমকে। ফার্স্ট অফ অল সিমিলার ফর্মুলা থাকতে হবে তাদের মধ্যে, সিমিলার ফর্মুলা। এখন সিমিলার ফর্মুলা কি সেটা বলতেছি, মানে আমাদের সেটার দিকে আসতেছে। আরটা হচ্ছে আমাদের সাইজটা খুবই কাছাকাছি থাকতে হবে, সাইজ খুবই কাছাকাছি থাকতে হবে, তাহলে আমরা মেইনলি তাদের মধ্যে আইসোমরফিজম দেখতে পারি, কাছাকাছি হতে হবে, সাইজ কাছাকাছি হতে হবে। সো সিমিলার ফর্মুলা বলতে আমরা বুঝতে পারি, ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সিমিলার ফর্মুলা হতে পারে আমাদের MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড, সেম ফর্মুলা, সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম অক্সাইড। মানে আমাদের ডিফারেন্ট ফর্মুলা হলে কি হতো, ধরো সোডিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে রেশিওটা কিন্তু ডিফারেন্ট। যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা বলি, এখানে একটা অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন যুক্ত আছে, আর সোডিয়াম ক্লোরাইডে একটা সোডিয়ামের সাথে একটা ক্লোরিন, ঠিক আছে। সো এটা কিন্তু ডিফারেন্ট ফর্মুলা হয়ে গেল। তার মানে এখানে অবশ্যই আইসোমরফিজমের যে দুইটা কন্ডিশনের একটা কন্ডিশন সিমিলার ফর্মুলা, সেটা অবশ্যই খাটবে না, কারণ দেখো ফর্মুলায় চেঞ্জ হয়ে গেছে, সোডিয়াম ক্লোরাইড 1:1 রেশিও আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড 1:3 রেশিও চেঞ্জ হয়ে গেছে, বাট এখানে কিন্তু 1:1 আর 1:1 রেশিও আছে, সিমিলার ফর্মুলা। সাইজ খুবই কাছাকাছি হতে হবে, এক্ষেত্রে মাথায় রাখতে হবে সেম পিরিয়ডে যখন থাকবে, অর্থাৎ সেম পর্যায়ে যখন থাকবে, তখন কিন্তু সাইজটা সেরকম চেঞ্জ হবে না, সেম পর্যায়ে যখন থাকবে। তো সেটা দ্বারা কি বুঝাচ্ছি, সেম পর্যায়ে থাকলে সাইজ কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, সেম পর্যায়ে যখন থাকবে। তো এখানে দেখো সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয়, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম কি তারা একই পর্যায়ে অবস্থিত, একদম পাশাপাশি নেইবার, তারা প্রতিবেশী। তো এই দুইটার মধ্যে আকারে খুব একটা চেঞ্জ হচ্ছে না, সো এটা নিয়ে এটা গেল, ফার্স্ট ধাতুটা তাদের পার্টটা স্যাটিসফাই করলো। এখন ক্লোরিন এবং অক্সিজেন, বা এখানে ধরো ক্লোরিন না দেই, এটাকে মানে ফ্লোরিন দেই, কারণ না হলে সাইজ অনেক বেশি ডিফার করে যায়, ফ্লোরিন এবং অক্সিজেন দিই তাহলে ঠিক আছে। দিস মিটিং নাও হ্যাজ আনলিমিটেড মিনিটস, কেমনে, মাঝে মাঝে ভাই অফার দেয়। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা আর কিছু দূর আগাতে পারবো, তো ভালোই হলো। আচ্ছা, সোডিয়াম ফ্লোরাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে দেখি, তাহলে ফ্লোরাইড এবং অক্সাইড, ঠিক আছে, এটা কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করতেছে, ফ্লোরাইড এবং অক্সাইড, কারণ তারা একই পর্যায়ে অবস্থিত। ক্লোরিন দিয়েও তো আবার ডিফারেন্ট পর্যায়ে হয়ে গেল, তাহলে পর্যায়ের ভিতরে যখন চেঞ্জটা, মানে তোমার হচ্ছে গ্রুপের ভিতরে যখন চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু অ্যাকচুয়ালি তোমার একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ, তখন কিন্তু সাইজের অনেক বেশি ভ্যারাই করে, বুঝছো। আর সেম পর্যায়ের ভিতরে যখন থাকবে, একদম সেম পর্যায়ে, তখন সে সাইজটা এতটা ডিফার করে না। মানে ফ্লোরিন এবং অক্সিজেন তারা অ্যাকচুয়ালি সেম পর্যায়ে আছে, তাদের আকারের ভিতরে খুব একটা চেঞ্জ হচ্ছে না, তার মানে এরা অবশ্যই দুইটা কন্ডিশনকে ফিল আপ করছে। ফার্স্ট কন্ডিশন সিমিলার ফর্মুলা, আর সাইজ খুবই কাছাকাছি হতে হবে আমাদের যে পরমাণুগুলো আছে, তো অবশ্যই তারা আর আইসোমরফিজম শো করবে।
দ্যাট মিনস হচ্ছে সোডিয়াম ফ্লোরাইডের যে ল্যাটিস এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের যে ল্যাটিস তারা সেম 3D স্ট্রাকচার, মানে সেম একই রকম দেখতে লাগবে, ঠিক আছে। আর আমরা যদি কথা বলি সোডিয়াম ক্লোরাইডের সাথে ধরো পটাশিয়াম ক্লোরাইড, সিমিলার ফর্মুলা, ঠিক আছে মানলাম, বাট সাইজ কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। ক্লোরিন ক্লোরিন সেম, বুঝলাম, বাট সোডিয়াম এবং পটাশিয়াম গ্রুপ চেঞ্জ হয়ে গেছে, একই গ্রুপে থাকলো পর্যায়ে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। একই তোমার যখন পর্যায়ে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ একই গ্রুপে যখন এক স্টেপ থেকে নিচের স্টেপে যাবা, যখন পর্যায়টা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু আকারে একটা বিশাল জাম্প করবে। যেহেতু পর্যায়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে পর্যায়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আকারে কিন্তু খুব বড় একটা চেঞ্জ আসবে, ঠিক আছে। তার মানে অবশ্যই তোমার সেকেন্ড পয়েন্টটাকে ভ্যালিড করে নাই, তার মানে এরা হচ্ছে আইসোমরফিজম শো করবে না। ক্লিয়ার, সবাই বুঝছি আমরা এই পয়েন্টটা? হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের টাইপস অফ রিঅ্যাকশন। যেটা আয়নিক যৌগ নিয়ে কথা বলতেছে, তা আমরা অবশ্যই আয়নিক বন্ধনই শো করবে, টাইপ অফ রিঅ্যাকশন। তাহলে এটা কি? অবশ্যই আয়নিক, মানে এটা আলাদা করে খুব বেশি বলার কিছু নেই, কারণ আয়নিক যৌগ অবশ্যই আয়নিক বন্ড শো করবে। বাট আমরা যদি এই আয়নিক বন্ডের স্পিড নিয়ে কথা বলি, সেটা সে খুবই ফাস্ট রিঅ্যাকশন করে, খুবই ফাস্ট রিঅ্যাকশন করে, যেটা আনুমানিক 10⁻⁻6 থেকে 10⁻⁸ সেকেন্ড, মানে এত অল্প সময়ের ভিতরে তোমার এই রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যায়, যে এত ফাস্ট। আমরা এই জন্য আয়নিক, মানে আয়নিক বন্ডের যে স্পিড, সেটা নিয়ে আমরা কখনো স্টাডি করি না। আমরা যে স্টাডি করি আমাদের কেমিক্যাল কাইনেমেটিক্স যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে আমরা মেইনলি স্টাডি করি আমাদের কোভ্যালেন্ট যে ক্যারেক্টারগুলো, কোভ্যালেন্ট যে যৌগগুলো আছে বা সমযোজী যৌগ, তাদের অ্যাকচুয়ালি রিঅ্যাকশন স্পিড নিয়ে আমরা কাজ করি। সেগুলোর রিঅ্যাকশন স্পিড কিভাবে আমরা মেজার করতে পারি, বিক্রিয়া হার, সেগুলো আমরা চ্যাপ্টার 4-এ শিখবো ফার্স্ট পেপারে। সেখানে কিন্তু আমরা মেইনলি কোভ্যালেন্ট ক্যারেক্টার গুলো নিয়ে কথা বলি। বাট আয়নিক যৌগটা মানে খুব বেশি ফাস্ট, এটা নিয়ে আমরা কথা বলি না, এটা রিঅ্যাকশন স্পিড নিয়ে টোটালি আমরা কথা বলি না, এটা খুবই ফাস্ট রিঅ্যাকশন করে। যেমন আমাদের একটা যদি রিঅ্যাকশন দেখি, খুবই পরিচিত রিঅ্যাকশন, সোডিয়াম ক্লোরাইডের সাথে আমাদের যদি সিলভার নাইট্রেটের রিঅ্যাকশন হয়, তাহলে আমাদের উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট এবং হচ্ছে আমাদের সিলভার ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড। এই সোডিয়াম নাইট্রেটকে বলতেছি আমরা, এটা অবশ্যই আয়নিক যৌগ, এবং সিলভার নাইট্রেট আমাদের আয়নিক যৌগ। সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড, অবশ্যই সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে। তোমরা এই জিনিসটা হয়তো 19 বিক্রিয়াটা দেখে আসছো। এটা আমাদের একটা আয়নিক বিক্রিয়া, এটা কিন্তু খুবই ফাস্ট হয়। অধক্ষেপ যে বিক্রিয়াগুলোতে পড়ে সাধারণত সেই বিক্রিয়াগুলো আয়নিক বিক্রিয়া হয় এবং সেগুলো কিন্তু প্রচন্ড ফাস্ট রিঅ্যাকশন হয়, ঠিক আছে। একটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের সলিউবিলিটি বা দ্রাব্যতা। সলিউবিলিটি বা দ্রাব্যতার ক্ষেত্রে এখানে একটা নতুন টার্মিনোলজি আসতেছে, সেটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। আমরা ল্যাটিস এনথালপি নিয়ে অনেক কথা বলছি। হাইড্রেশন এনথালপি, ল্যাটিস এনথালপি এখনো বের করাই শিখি না, যেটা আমরা অ্যাকচুয়ালি বন্ড হেভার সাইকেলে দেখবো। সো এই সলিউবিলিটি ব্যাখ্যা করতে তোমার আস্তে আস্তে হাইড্রেশন এনথালপি, হাইড্রেশন এনথালপি। এখন হাইড্রেশন এনথালপি কি জিনিস সেটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো, বাট এখন একটু শুনে নাও। এনথালপি বা তাপ বা হাইড্রেশন তাপ, এটা বাংলা কিন্তু হাইড্রেশন তাপই বলা হয়। আচ্ছা, সো হাইড্রেশন এনথালপি কি জিনিস? হাইড্রেশন এনথালপি হচ্ছে এক মোল পরিমাণ কম্পাউন্ড যখন পানিতে দ্রবীভূত হয়, তখন সে যে তাপটা রিলিজ করে সেটাকে বলা হয় হচ্ছে হাইড্রেশন এনথালপি, মানে দ্রবণ তাপ। মানে তোমার পানিতে দ্রবীভূত হওয়ার সময় যে পরিমাণ তাপ বা হিটকে রিলিজ করতেছে সেটাকে বলতেছে বেসিক্যালি আমরা হাইড্রেশন এনথালপি, ঠিক আছে। এটা নিয়ে আমরা কথা বলবো, এবং হাইড্রেশন এনথালপি এবং ল্যাটিস এনথালপি দিয়ে আমরা অ্যাকচুয়ালি দ্রাব্যতার বেশ কিছু কম্পারিজন দেখবো, কারণ এগুলো অনুধাবনমূলক কোশ্চেন হিসেবে আসে। সো হাইড্রোজেন এনথালপি আর ল্যাটিস এনথালপি তখন আমরা একসাথে ইউজ করব। সো হাইড্রোজেন এনথালপি কোন ক্ষেত্রে ইউজ করতেছি আমরা মেইনলি, যখন কোন একটা যৌগ পানিতে দ্রবীভূত হচ্ছে তখন সে যে পরিমাণ তাপটা রিলিজ করতেছে সেটাকে বলতেছি আমরা হাইড্রোজেন এনথালপি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের সলিবিলিটি পার্ট, সবার ক্লিয়ার? তাহলে আমরা মেইনলি হচ্ছে এই পর্যন্তই আমরা হচ্ছে আয়নিক যৌগ নিয়ে কথা বলতেছি, বাট আয়নিক যৌগের আরো কিছু ডিসকাশন পার্ট আমাদের বাকি আছে। যেমন হচ্ছে আমাদের আমরা দেখবো হচ্ছে ফাজান্স রুল, ফাজান্স রুল দেখার পর আমরা লুইস ডট স্ট্রাকচার নিয়ে কথা বলবো, এবং আমরা হচ্ছে আজকে বর্ন হেভার সাইকেল নিয়ে খুবই সামান্য একটু কথা বলেন। সো জাস্ট তোমাদের একটু সাইকেলটা দেখাই। ধরো লিথিয়াম, লিথিয়াম তার সলিড ফর্মেট আছে, এটা সবচেয়ে পিওর এবং স্টেবল ফর্ম, মানে ন্যাচারাল তুমি লিথিয়ামকে কিন্তু সলিড অবস্থায় পাবা, ঠিক আছে। ন্যাচারাল লিথিয়ামকে আমরা সলিড অবস্থায় পাবো, আর ফ্লোরিনকে গ্যাসিয়াস অবস্থায় পাবো। সো এটাকে বলতেছে আমরা সবচেয়ে পিওর এবং স্টেবল ফর্ম। ন্যাচারে যেহেতু লিথিয়ামকে সলিড হিসেবে পাওয়া যায়, এটা তো সবচেয়ে স্টেবল ফর্ম, এবং ফ্লোরিনকে গ্যাস হিসেবে পাওয়া যায়, এটা তো সবচেয়ে স্টেবল ফর্ম, ঠিক আছে। সো এই ফর্ম থেকে যখন অ্যাকচুয়ালি লিথিয়াম ফ্লোরাইড সলিড তৈরি হচ্ছে, তখন সেটাকে বলতেছে আমরা হিট অফ ফর্মেশন বা গঠন তাপ। একদম যখন সবচেয়ে বেশি, মানে কোনো একটা যৌগ যখন তার সবচেয়ে বেশি পিওর এবং স্টেবল ফর্ম থেকে তৈরি হয়, তখন যে পরিমাণ তাপ উৎপন্ন বা তাপ শোষণ যেটাই বলি আমরা,
যেহেতু বন্ড তৈরি হচ্ছে মানে এখানে দেখো অবশ্যই তাপ রিলিজ হবে। কেন তাপ রিলিজ হবে? কারণ দেখো এখানে কিন্তু দুইটা মধ্যে বন্ড তৈরি হচ্ছে, সো বন্ড তৈরি হলে তাপ রিলিজ হয়, এই জন্য এই মানটা অ্যাকচুয়ালি ডেল্টা নেগেটিভ। ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ তাপমাত্রা রিলিজ হচ্ছে, সেটাকে বলতেছি আমরা গঠন তাপ। মানে গঠন তাপটা তাহলে সে কিভাবে ডিসাইড করা হচ্ছে, যে একদম পিওর এবং স্টেবল ফর্ম থেকে তৈরি হচ্ছে, এটাকে বলতেছি আমরা গঠন তাপ। বাট এটা কিন্তু কখনো ল্যাটিস বলবো না। ল্যাটিসের ক্ষেত্রে কি অবশ্যই গ্যাসিয়াস ফর্ম থেকে তৈরি হতে হবে। ল্যাটিস অবশ্যই মাথায় রাখতে হবে, ল্যাটিস হচ্ছে গ্যাসিয়াস ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলিত হয়ে যে সলিড ফর্ম করতেছে, এটা মেইনলি ল্যাটিস। দেখো এই যে গ্যাসিয়াস, গ্যাসিয়াস হলে ল্যাটিস, বাট পিওর এবং স্টেবল হলে সেটা হয়ে যাবে গঠন তাপ। ঠিক আছে, সেখান থেকে কি হচ্ছে দেখো, লিথিয়াম থেকে আমরা লিথিয়াম, অবশ্যই আমরা লিথিয়াম প্লাস গ্যাসে যাওয়ার আগে আমাদের অবশ্যই লিথিয়াম সলিড থেকে আমাদের লিথিয়াম গ্যাসিয়াসে যাওয়া লাগবে। সেখান থেকে একটা ইলেকট্রন হারানোর ফলে লিথিয়াম প্লাসে যাব। ঠিক সেম ভাবে ফ্লোরিন, এখানে দেখো ফ্লোরিনের মধ্যে কিন্তু অবশ্যই বন্ড আছে, এখানে কিন্তু ফ্লোরিনের মধ্যে বন্ড আছে। সো এখানে দেখো হাফ মোল ফ্লোরিন এভাবে যুক্ত আছে। ঠিক আছে, সেই বন্ডটা ভেঙে আমাদের ফ্রি ফ্লোরিন দরকার, একদম ফ্রি ফ্লোরিন। সেই ফ্লোরিন থেকে পাবো আমরা F মাইনাস। ঠিক আছে, ফ্লোরাইড গ্যাসিয়াস স্টেটে। এখন এই দুইটার মধ্যে আমরা যে এখান থেকে যে আমাদের লিথিয়াম ক্লোরাইড পাচ্ছি, সেটাকে বলতেছি আমরা বেসিক্যালি ল্যাটিস এনার্জি। মানে ল্যাটিস এনার্জি বের করার ডিরেক্ট কোনো সূত্র নাই, একদম ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, এটাকে আমরা এভাবে ঘুরায় পেঁচায় বের করি। যেহেতু আমরা সলিড থেকে এখানে দেখো ডিরেক্টলি গ্যাসিয়াস স্টেটে যাচ্ছি, আমরা এটাকে বলতেছি সাবলিমেশন এনার্জি বা ঊর্ধ্বপাতন তাপ। মানে যেহেতু সলিড থেকে ডিরেক্ট গ্যাসিয়াসে চলে যাচ্ছে, সেটাকে সাবলিমেশন এনার্জি বলতেছে। তাপ দেয়া লাগতেছে অবশ্যই। এরপর লিথিয়াম থেকে একটা ইলেকট্রন আমি বের করে নিতেছি, তাপ দেয়া লাগবে। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি। তারপর আমরা দেখতেছি যেখানে ফ্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করতেছে, ইলেকট্রন অ্যাফিনিটি, এখানে তাপমাত্রা ছাড়বে, উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, এই জন্য মাইনাস। যেহেতু তাপ উৎপন্ন হবে, তাপ উৎপাদী, তাই মাইনাস। এবং এটাকে ডিসোসিয়েশন কেন বলতেছে, কারণ ফ্লোরাইড ফ্লোরাইড বন্ডটা ভেঙে দিয়ে আমি জাস্ট একটা ফ্লোরিন নিচ্ছি, যেহেতু বন্ড ভাঙতেছে তার মানে অবশ্যই তাপ দিতে হবে। ঠিক আছে, বন্ড গললে, বন্ধন তৈরি হলে তাপ রিলিজ হয়, আর বন্ধন ভাঙতে গেলে তাপ দিতে হয়, এটা 19 দেখছো। এরপরে দুইটা মিলে যখন এটা তৈরি করতেছে, তখন সেটাকে বলতেছে আমরা ল্যাটিস এনার্জি। এটাই মেইনলি হচ্ছে বন্ড হেবার সাইকেল। এটা নিয়ে আমরা সামনে ক্লাসে আরো দুইটা এক্সাম্পল দিয়ে এই বিষয়টা আরো ক্লিয়ার করে দিব, যেখানে হেসেল ল কিভাবে আসে এবং আরো ফরমেশন এনার্জি নিয়ে দুই একটা কথাবার্তা। তাহলে মোটামুটি আজকে ক্লাস কন্টেন্টটা এখানে শেষ করতেছে।